সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলোচনা করছি কর্মধারয় সমাস নিয়ে। কর্মধারয় সমাসের গুরুত্বপূর্ণ প্রকারভেদগুলো আলোচনা করব খুব সহজেই। তাহলে প্রথমে কর্মধারয় সমাসের যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে উপমান কর্মধারয়। খুবই গুরুত্বপূর্ণ। উপমান কর্মধারয় সমাস। উপমান কর্মধারয় সমাস খুব সহজে আমরা শিখব। খুব সহজ টেকনিক, খুব সহজে মনে রাখবো, কখনোই ভুল হবে না। আর উপমান কর্মধারয় সমাস চেনার সহজ টেকনিকটা হচ্ছে, এটা সবসময় ইউনিভার্সাল ট্রুথ বুঝাবে। ইউনিভার্সাল ট্রুথ বুঝাবে সব সময়। আমরা জানি ইউনিভার্সাল ট্রুথ, এটার বাংলা হচ্ছে চিরন্তন সত্য। এটা চিরন্তন সত্য বুঝাবে, চিরন্তন সত্য বুঝাবে। তো চিরন্তন সত্যটা কিভাবে বুঝাবে সেটাও তো একটু জানতে হবে। একটু লিখো, প্রথম অংশ আর হচ্ছে দ্বিতীয় অংশ। প্রথম অংশে যা থাকবে দ্বিতীয় অংশে তার সত্য বৈশিষ্ট্য থাকবে। দ্বিতীয় অংশে তার সত্য বৈশিষ্ট্য থাকবে। তাহলে খেয়াল করো, আমি এখানে কি লিখে দিলাম? প্রথম অংশে যা থাকবে দ্বিতীয় অংশে তার সত্য বৈশিষ্ট্য থাকবে। এখন যদি আমি উদাহরণ দিই, রক্ত লাল। দেখো তো, তোমাদের পরীক্ষায় উদাহরণ থাকবে এরকম, রক্ত লাল। আমার কথাকে বুঝতে পারছো? উদাহরণটা এরকম থাকবে, রক্ত লাল। তাহলে একটু দেখো তো, এখানে প্রথম অংশ কোনটা? রক্ত। আর রক্তের সত্য বৈশিষ্ট্য কি? লাল। এটা ইউনিভার্সাল ট্রুথ। রক্ত সবসময় লালই হবে। আমার কথাকে বুঝতে পারছো? আর ব্যতিক্রম কখনো উদাহরণ হতে পারে না। এভাবে যদি আমি বলি নিম তিতা, দেখো তো, প্রথম অংশে আছে নিম। নিমের সত্য বৈশিষ্ট্য কি? তিতা। নিম সবসময় তিতা হবে। ওকে। দুধ সাদা, দুধের রং সবসময় সাদা হবে। তাহলে প্রথম অংশে যা থাকবে দ্বিতীয় অংশে তার সত্য বৈশিষ্ট্য থাকবে। ঠিক আছে? এখন ব্যাসবাক্য করব। তো ব্যাসবাক্য করার সময় আমরা কি করব? ব্যাসবাক্যটা কি? তো ব্যাসবাক্যটা হচ্ছে, একটু লিখে নাও, সমাসকে ভাঙলে, সমাসকে ভাঙলে যে বাক্য পাওয়া যায়, সমাসকে ভাঙলে যে বাক্য পাওয়া যায় তাকে ব্যাস বাক্য বলে। সমাসকে ভাঙলে যে বাক্যটা পাওয়া যায় তাকে আমরা কি বলবো? ব্যাস বাক্য। তো ব্যাস বাক্য পরীক্ষায় তোমাদের ব্যাস বাক্য করতে হবে, কিন্তু তার আগে তোমাকে সমাস চিনতে হবে। তো এটা তো উপমান কর্মধারয় সমাস। এখন ব্যাস বাক্য করার সময় কি করবো জানো? এই দুইটা অংশের মধ্যে আমরা ন্যায় বা মত বসিয়ে দেব। কি বসিয়ে দেব? ন্যায় অথবা মত, এই দুইটা অংশের মধ্যে। তার আগে তোমাকে চিনতে হবে। তাহলে এখন আমি যদি ব্যাস বাক্য করি, রক্তের ন্যায় লাল, রক্তের ন্যায় লাল, অথবা তুমি মতও বলতে পারো, নিমের ন্যায় তিতা, নিমের ন্যায়। ব্যাস বাক্য করা কোনো ব্যাপার না, আগে তোমাকে সমাসটা চিনতে হবে। দেখো, দুধের ন্যায় সাদা, দুধের ন্যায় সাদা। তাহলে প্রথম অংশে যা থাকবে দ্বিতীয় অংশে তার সত্য বৈশিষ্ট্য থাকবে। এটা হচ্ছে উপমান কর্মধারয় সমাস। আর মনে রাখবে, উপমান কর্মধারয় সমাস ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য বুঝাবে। আর ব্যাস বাক্য করার সময় দুইটা অংশের মধ্যে আমরা ন্যায় বসিয়ে দেব। এখন একটু জানতে হবে যে আসলে এই যে উপমান, এই উপমান শব্দটার অর্থটা কি। ঠিক আছে, একটু খেয়াল করো। মেইন শব্দটা হচ্ছে উপমা। মেইন শব্দটা কি বলো? উপমা। উপমা শব্দের অর্থ হচ্ছে তুলনা। উপমা শব্দের অর্থ কি বলতো? তুলনা। উপমা থেকে দুইটা শব্দ এসেছে, একটা হচ্ছে উপমান, আর একটা হচ্ছে উপমিত।
একটা উপমান, একটা উপমিত। উপমান শব্দের অর্থ হচ্ছে যার সাথে তুলনা করা হয়। এগুলো জানতে হবে, লিখতে হবে। যার সাথে তুলনা করা হয়। আর উপমিত যাকে তুলনা করা হয়, যাকে তুলনা করা হয়। তোমাকে এই ধারণাগুলো রাখতে হবে। তাহলে দেখো, মেইন শব্দ উপমা। উপমা অর্থ হচ্ছে তুলনা। আর উপমা থেকে আমার শব্দ এসেছে উপমান, আর একটা কি উপমিত। উপমান অর্থ হচ্ছে যার সাথে তুলনা করা হয়, আর উপমিত অর্থ হচ্ছে যাকে তুলনা করা হয়। উপমিতর আরো একটা নাম আছে, সেটা হচ্ছে উপমেয়। সেটা কি বলতো? উপমেয়। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন করে উপমিতর আর একটা নাম কি? উপমেয়। এখন আমরা একটু দেখবো, এখানে খেয়াল করো তো। রক্তের ন্যায় লাল, আমি কার সঙ্গে তুলনা করেছি? রক্তের সঙ্গে। তাহলে রক্ত হচ্ছে উপমান। দেখো, নিমের ন্যায় তিতা, আমি কার সঙ্গে তুলনা করেছি? নিম। নিম হচ্ছে উপমান। সাদা আমি কিসের সঙ্গে তুলনা করেছি? দুধের সঙ্গে। তাহলে এটা উপমান। এখন এখানে খেয়াল করো তো, প্রথমে উপমান আছে, এই যে দেখো প্রথমে কিন্তু উপমান। তাহলে পরের পরের অংশটা কি? পরের অংশটা হচ্ছে বৈশিষ্ট্য। আমি এখানে লিখে দিয়েছি সত্য বৈশিষ্ট্য। পরের অংশটা কি? বৈশিষ্ট্য। আর তোমরা জানো কোনো কিছুর বৈশিষ্ট্যকে কি বলা হয়? বিশেষণ, অ্যাডজেক্টিভ। কোনো কিছুর বৈশিষ্ট্যকে কি বলা হয়? বিশেষণ, অ্যাডজেক্টিভ। তাহলে দেখো, এই প্রথম অংশ তো উপমান। এই যে প্রথম অংশ উপমান, আমরা প্রমাণ করেছি যার সাথে তুলনা করা হয়। আর পরের অংশটা কি বলতো? বৈশিষ্ট্য। আর বৈশিষ্ট্য মানে কি? ওইটাকে আমরা কি বলে দেব? বিশেষণ। তাহলে একটা জিনিস খেয়াল করো তো, উপমান কর্মধারায় সমাস হতে হলে প্রথমে থাকতে হবে উপমান, তারপরে থাকতে হবে বৈশিষ্ট্য, তারপরে কি থাকতে হবে? বৈশিষ্ট্য। এবং এই বৈশিষ্ট্য যেন তেন বৈশিষ্ট্য না, এই বৈশিষ্ট্য অবশ্যই সত্য বৈশিষ্ট্য হতে হবে। আমার কথা কি বুঝতে পারছো? এখন একটা ব্যাপার খেয়াল করো তো, উপমা থেকে তো আরো একটা শব্দ এসেছে উপমিত। উপমিত মানে যাকে তুলনা করা হয়। কিন্তু দেখো, এখানে কিন্তু উপমিত নাই। রক্তের ন্যায় লাল কোনটা? কি সেটার উল্লেখ আছে? অর্থাৎ আমি যাকে তুলনা করেছি সে কিন্তু এখানে অনুপস্থিত। শুধু আছে উপমান আর আছে বৈশিষ্ট্য। আমার কথা কি বুঝতে পারছো? তো যাকে আমি তুলনা করেছি সে কিন্তু অনুপস্থিত, সে কিন্তু এখানে নেই। শুধু আছে প্রথমে উপমান, তারপরে আছে কি? বৈশিষ্ট্য। ওকে, তাহলে একটু দেখি। এটুকু তো বোঝা গেল। এখন আমি অনেকগুলো উদাহরণ দেব। এই উদাহরণগুলো তোমরা এখন ব্যাসবাক্য করবে। খুব দ্রুত লিখে নাও, বালিকা ঠিক সময় আসতে হবে, আসলেই তবে দেরি হয়ে গেল। ওকে, এবার একটু দেখো তো, আমি যদি এখন বলি, দেখো তুষার, আচ্ছা তুষার শুভ্র। তুষার অর্থ কি? বরফ। শুভ্র মানে কি বলতো? সাদা। বরফের সত্য বৈশিষ্ট্য কি? সবসময় সাদা হবে, ইউনিভার্সাল ট্রুথ। এভাবে দেখো, তুষার শীতল, বরফ সবসময় শীতল হবে, ইউনিভার্সাল ট্রুথ। দেখো, যদি আমি বলি এখন, ধরো কুসুম কোমল। কুসুম কোমল, কুসুম অর্থ কি? ফুল। ফুল সবসময় কোমল হবে, নরম হবে, সফট। ফুল সবসময় কোমল। দেখো তো, স্বর্ণোজ্জ্বল। স্বর্ণোজ্জ্বল শব্দটাকে ভাঙলে আমরা কি পাই? স্বর্ণযোগ উজ্জ্বল। স্বর্ণযোগ উজ্জ্বল। স্বর্ণ সবসময় উজ্জ্বল হবে। স্বর্ণ সবসময় কি হবে বলো? উজ্জ্বল হবে। ওকে, তাহলে ব্যাসবাক্য করার সময় আমরা কি করব? এই দুইটার মধ্যে আমরা একটা ন্যায় বসিয়ে দেব। ঠিক আছে, তুমি এটা লিখে ফেলো। উপমান কর্ম, বালিকা যেহেতু দেরি করে আসছো, উপমান কর্মধারা ইউনিভার্সাল ট্রুথ,
আর বাকিটুকু আমার থেকে বুঝো, ওদের থেকে লেকচারটা তুলে নিও। আচ্ছা, স্বর্ণ সবসময় উজ্জ্বল হবে, তাই তো? তাহলে ব্যাস বাক্য হচ্ছে তুষারের ন্যায় শুভ্র, তুষারের ন্যায় শীতল, কুসুমের ন্যায় কোমল, স্বর্ণের ন্যায় উজ্জ্বল। তো এখন আমি যদি বলি ইস্পাত কঠিন, দেখো তো, ইস্পাত কঠিন। তো ইস্পাত সেটা তো সবসময় কঠিনই হবে। ইস্পাত কি? স্টিল। আর ইস্পাত সবসময় কি হবে? কঠিনই হবে। তাহলে প্রথম অংশে যা থাকবে দ্বিতীয় অংশে তার সত্য বৈশিষ্ট্য থাকবে। তাহলে ওইটাকে আমরা কি বলবো? উপমান কর্মধারয় সমাস। মনে রাখবে, উপমান কর্মধারয় সমাস সবসময় ইউনিভার্সাল ট্রুথ বুঝাবে। প্রথম অংশে যা থাকবে দ্বিতীয় অংশে তার সত্য বৈশিষ্ট্য। আর ব্যাসবাক্য করার সময় আমরা মধ্যে একটা ন্যায় বসিয়ে দেব। তাহলে কি হবে বলতো? ইস্পাতের ন্যায় কঠিন, ইস্পাতের ন্যায় কঠিন। কারো কোনো সমস্যা আছে? বুঝতে পারলে উপমান কর্মধারয় খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু বোর্ড পরীক্ষা, পাবলিক ইউনিভার্সিটি এডমিশন, এটার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই উপমান কর্মধারয় সমাস। কারো কোনো সমস্যা নেই? এবার টাইটেল দাও, উপমিত কর্মধারয় সমাস। উপমিত কর্মধারয় সমাস। উপমিত কর্মধারয় সমাস। খেয়াল করো, উপমিত কর্মধারয় সমাস, উপমিত অর্থ কি? যাকে তুলনা করা হয়, তাই না? একটু আগেই আমি ধারণাটা দিয়েছি যে উপমান, মেইন শব্দ হচ্ছে উপমা, আর উপমা শব্দের অর্থটা কি বলতো? তুলনা। উপমা থেকে দুইটা শব্দ এসেছে, একটা হচ্ছে উপমান আর একটা হচ্ছে উপমিত। উপমান যার সাথে তুলনা করা হয়, যার সাথে তুলনা করা হয়, অর্থাৎ তুলনীয় বস্তু। উপমান শব্দের অর্থ হচ্ছে তুলনীয় বস্তু। আর উপমিত অর্থ হচ্ছে যাকে তুলনা করা হয়, যাকে তুলনা করা হয়। উপমিত অর্থ হচ্ছে তুল্য বস্তু, তুল্য। একটা তুলনীয় আর একটা হচ্ছে কি বলতো? তুল্য। একটু তাড়াতাড়ি লিখে নাও। তাহলে উপমান তুলনীয় বস্তু যার সাথে তুলনা করা হয়, আর উপমিত হচ্ছে তুল্য বস্তু যাকে তুলনা করা হয়। সবাই লিখেছ? তো আমরা এখন আলোচনা করব হচ্ছে উপমিত কর্মধারয় সমাস। উপমিত অর্থ হচ্ছে যাকে তুলনা করা হয়। খেয়াল করো, এই উপমিত কর্মধারয় সমাস চেনার টেকনিকটা আমি তোমাদের টেকনিকও শিখিয়ে দেব, আর একেবারে মৌলিক যে একেবারে যে ধারণা, ঠিক আছে, সেটাও আমি শিখিয়ে দেব। তো উপমিত সমাসটা চেনার সহজ টেকনিকটা কি? উপমিত কর্মধারয় সমাস একটু লিখে রাখো। প্রথম অংশ আর দ্বিতীয় অংশ, এই দুইটা অংশই দৃশ্যমান। দৃশ্যমান হচ্ছে সরাসরি চোখে দেখা যায়। ওকে, চোখে দেখা যায়। একটু লিখে নাও, আমি যেভাবে লিখে দিচ্ছি। তাহলে দেখো, এটা টেকনিক, আমি তো বেসিক ধারণা সেটা আমি দেব মৌলিক। তাহলে দেখো, উপমিত কর্মধারয় সমাস প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ দৃশ্যমান, চোখে দেখা যায়। এখন আমি পরীক্ষায় যদি প্রশ্ন করে মুখচন্দ্র, খুব মনোযোগ দাও, মুখ চোখে দেখা যায়, চন্দ্র চোখে দেখা যায়। একটা জিনিস মনে রাখবে, চোখে দেখা গেলেই সেটা উপমিত হবে না। উপমিত হওয়ার কন্ডিশন আছে। প্রথমত এখানে তুলনা থাকতে হবে। উপমিত হওয়ার কন্ডিশন হচ্ছে তুলনা থাকতে হবে। তুলনা মানে কি? কম্পারেটিভ থাকতে হবে। তাহলে প্রথম কন্ডিশন হচ্ছে তুলনা থাকতে হবে। এরপরে হচ্ছে তোমাকে খেয়াল করতে হবে যাকে তুলনা করা হয়। তো এখানে একটু খেয়াল করো তো, মুখ চন্দ্র, মুখ চোখে দেখা যায়, চন্দ্র চোখে দেখা যায়।
এখন আমরা তুলনা করব, ওই যে উপমা, তুলনা, উপমা থেকেই তো উপমিত আসছে। তো এখন ব্যাসবাক্য করার সময় কি করবে জানো? এই দুইটা অংশের শেষে, এই যে প্রথম অংশ আর দ্বিতীয় অংশের শেষে একটা ন্যায় বসিয়ে দিবে অথবা মত বসিয়ে দিবে। তাহলে দেখো তো ব্যাসবাক্যটা কি হয়? মুখ চন্দ্রের ন্যায়। দেখো, এটা হলো ব্যাসবাক্য। আর আমরা জানি ব্যাসবাক্যটা কি? সমাসকে ভাঙলে যে বাক্যটা পাওয়া যায় সেটা ব্যাস বাক্য। সমাসকে ভাঙলে যে বাক্যটা পাওয়া যায় সেটা ব্যাস বাক্য। তাহলে একটু খেয়াল করো, মুখ চন্দ্রের ন্যায়, মুখ চন্দ্র। এখন এখানে একটা বিষয় খেয়াল করো তো, এই ব্যাস বাক্যে তো এটা তো ব্যাস বাক্য, সেটা তো আমি একটু আগেই সমাসকে ভেঙে যে বাক্যটা পেয়েছি সেটা ব্যাস বাক্য। এখন এই ব্যাস বাক্য একটু খেয়াল করো, দেখো আমি তুলনা করেছি কাকে? মুখকে। আমি যাকে তুলনা করব সে হচ্ছে উপমিত। আর আমি কার সঙ্গে তুলনা করেছি? চন্দ্র। চন্দ্র হচ্ছে উপমান। দেখো, এইখানে শেখার আছে অনেক কিছু। উপমিত কর্মধারায় সমাসে উপমানও থাকতে হবে, উপমিতও থাকতে হবে, দুইটাই থাকতে হবে। উপমিত কর্মধারায় সমাসে দেখো, এই যে উপমিতও আছে, উপমানও আছে। আমার কথা বুঝতে পারছো? আর উপমিত কর্মধারায় সমাস চেনার সহজ টেকনিক হচ্ছে দুইটাই চোখে দেখা যায়। আর অবশ্যই খেয়াল রাখবে এখানে তুলনা বুঝায় কিনা। দেখো তো, এখন আমি যদি উদাহরণ দিই, বাহুলতা, পরীক্ষায় কিন্তু তোমাকে উদাহরণ থাকবে এরকম, বাহুলতা। এখন বাহু মানে কি? আর্ম, বাহু। ওকে, তো বাহু চোখে দেখা যায়, লতাও তো চোখে দেখা যায়, দুইটাই তো চোখে দেখা যায়। এখন আমি দেখব তুলনা করা যায় কিনা, তুলনা করা যায় কিনা, তুলনা থাকতে হবে। তো দেখো তো, আমি তুলনা করার জন্য এই দুইটা অংশের শেষে আমি ন্যায় বসিয়ে দেব, বাহু লতার ন্যায়। দেখো তো, আমি বাহুটাকে লতার সঙ্গে তুলনা করেছি, মানে কি জানো? বাহুটা লতার মতো চিকন, বাহুটা লতার মতো চিকন। আমি কাকে তুলনা করেছি? বাহুকে। যাকে তুলনা করা হবে সে হচ্ছে উপমিত, আর যার সঙ্গে তুলনা করা হয় সে হচ্ছে কি? উপমান। তাহলে মনে রাখবে, উপমিত কর্মধারায় সমাস তৈরিতে উপমানও থাকতে হবে, উপমিতও থাকতে হবে। যার সাথে তুলনা করা হয় তাকেও রাখতে হবে, আবার যাকে তুলনা করা হয় সে। তাহলে এইখানে আরো জিনিস শেখার আছে। দেখো, আচ্ছা, উপমিত অর্থ আমি একটু আগে কি লিখে দিয়েছি? যাকে তুলনা করা হয়। আমি এক কথা বারবার বলছি যেন তোমাদের হৃদয়ে প্রবেশ করে। যাকে তুলনা করা হয় সে হচ্ছে উপমিত, তাই তো? তো উপমিত কর্মধারায় সমাসের ব্যাস বাক্য করার সময় কি করবে জানো? উপমিত কর্মধারায় সমাসের ব্যাস বাক্য করার সময় মাস্ট প্রথমে রাখতে হবে উপমিত, তারপরে রাখতে হবে উপমান, আর এরপরে শেষে ন্যায় অথবা মত ব্যবহার করবে। এটা উপমিত কর্মধারায় সমাসের ব্যাস বাক্যের কন্ডিশন। প্রথমে উপমিত থাকবে, তারপরে উপমান, শেষে ন্যায় বা মত। কেন প্রথমে? প্রশ্ন করতে পারো যে স্যার কেন প্রথমে উপমিত থাকবে? কারণ হলো, এই সমাসটার নাম কি? উপমিত কর্মধারায় সমাস। এই সমাসের নাম কি? উপমিত কর্মধারায় সমাস। আর উপমিত কর্মধারায় সমাসের নিয়মই হচ্ছে, এটা নিয়ম, ব্যাকরণ মানেই তো নিয়ম। উপমিত কর্মধারায় সমাসের প্রথমে কাকে রাখতে হবে? উপমিতকে। তাহলে দেখো, প্রথমে থাকবে যাকে তুলনা করা হয়, যাকে তুলনা করা হয় সেটা। এরপরে থাকবে যার সাথে তুলনা করা হয় সেটা, যার সাথে তুলনা করা হয়। অনেক কিছু শেখার আছে। দেখো তো, আমার এই কন্ডিশন দেখো, মুখ উপমিত, চন্দ্র উপমান, বাহু উপমিত, লতা উপমান। প্রথমে উপমিত, পরে উপমান। এখন পরীক্ষায় কি করে জানো? অনেক সময় সুন্দর মানে কিছু প্রশ্ন করে, যেটা আমার ভালো লাগে, যে ব্যাকরণের একেবারে মৌলিক ধারণা যদি না থাকে তাহলে ওইখানে স্টুডেন্টটা ভুল করবে। পরীক্ষায় ধরো শব্দ উল্টিয়ে দিতে পারে, চন্দ্রমুখ। আমি তো একটু আগে শিখিয়েছি মুখচন্দ্র, তাই না? পরীক্ষা দিয়েছে চন্দ্রমুখ, কোনো ব্যাপার না। দেখো তো, চন্দ্র চোখে দেখা যায়, মুখও তো চোখে দেখা যায়, দুইটাই তো চোখে দেখা যায়। ওকে, এখন আমরা ব্যাস বাক্য করব। তো ব্যাস বাক্য করার সময় তো
তোমাকে অবশ্যই তার আগে তো খেয়াল রাখতে হবে তুলনা আছে কিনা। তুলনা থাকতেই হবে, তুলনা ছাড়া এটা হবে না। তো এখন আমাকে দেখতে হবে কোনটা উপমান আর কোনটা উপমিত। অর্থাৎ কাকে, যেহেতু এই সমাসটার নাম উপমিত কর্মধারয় সমাস, তাহলে ব্যাস বাক্যের প্রথমে তো উপমিত বসাতে হবে। ব্যাস বাক্যের প্রথমে উপমিত বসাতে হবে। এখন আমি কিভাবে চিনবো এটা উপমিত, কোনটা উপমিত কোনটা উপমান, আমাকে তো চিনতে হবে। চেনার আমি একটা টেকনিক শিখিয়ে দিচ্ছি। ওই কেমিস্ট্রির উভমুখী বিক্রিয়ার সংকেতটা দিয়ে করবে, কেমিস্ট্রির উভমুখী বিক্রিয়ার সংকেতটা দিয়ে করবে, তাহলে আর কখনো ভুল হবে না। আমি একটু বলি, অর্থাৎ প্রথম শব্দকে একবার শেষ শব্দের সঙ্গে তুলনা করবে, আর শেষ শব্দটাকে একবার প্রথম শব্দের সঙ্গে তুলনা করবে। তুমি দেখবে যেদিক থেকে তুলনা করলে বাক্যটি শুনতে ভালো লাগে সেদিক থেকে ব্যাস বাক্য হবে। আমি আবার বলি, প্রথম শব্দটাকে একবার শেষ শব্দের সঙ্গে তুলনা করবে, আর একবার শেষ শব্দটাকে প্রথম শব্দের সঙ্গে তুলনা করবে। যেদিক থেকে তুলনা করলে বাক্যটি শুনতে ভালো লাগবে সেদিক থেকে ব্যাস বাক্য হবে। তাহলে একটু দেখি, আমরা কি চন্দ্রকে মুখের সঙ্গে তুলনা করব নাকি মুখকে চন্দ্রের সঙ্গে তুলনা করব? চন্দ্রকে মুখের সঙ্গে তুলনা করলে কোনো লাভ নাই। তুমি যদি বলো যে ওই চন্দ্র তোমাকে দেখতে মুখের মতো, চন্দ্র খুশি হবে, লাভ রিয়াক্ট দেবে যে ও আমাকে অমুকের মেয়ের সঙ্গে তুলনা করছে, চন্দ্র খুশি হবে? নো। কিন্তু তুমি যদি কাউকে বলো তোমাকে দেখতে চাঁদের মতো, তোমাকে দেখতে চন্দ্রের মতো, এখানে তার খুশি হওয়ার ব্যাপার আছে। কিন্তু তুমি যদি চন্দ্রকে তুলনা করো যে হে চন্দ্র তোমাকে দেখতে অমুকের মুখের মতো, চন্দ্রের এখানে নো রিয়াকশন, নো ফিলিংস, চন্দ্রের কিছু যায় আসবে না। জানবে এই পৃথিবীতে চাঁদ নিয়ে কত কবিতা লেখা হয়, কত গান লেখা হয়, চাঁদ কি জানে? জানে না। চাঁদ জানে না মানুষের প্রেম। বুঝতে কি পারছো? এটা সৌন্দর্যকে তুলনা করছি। তাহলে আমরা চন্দ্রকে মুখের সঙ্গে তুলনা করব না, কারণ এতে চন্দ্রের কিছু যায় আসবে না। কিন্তু মুখকে চন্দ্রের সঙ্গে তুলনা করব, কারণ মুখ বুঝবো যে মুখটা চাঁদের মতো সুন্দর। তাহলে ব্যাস বাক্যটা হবে কোন দিক থেকে? শেষ থেকে প্রথম দিকে। তাহলে দেখো, মুখ চন্দ্রের ন্যায়, অর্থাৎ যাকে তুলনা করলে শুনতে ভালো লাগবে, যে দিক থেকে তুলনা করতে শুনতে ভালো লাগবে সেদিক থেকে ব্যাস বাক্য হবে। তাহলে একটা জিনিস খেয়াল করো, আমি কাকে তুলনা করেছি? মুখকে। যাকে তুলনা করেছি সে কিন্তু ঠিকই আগে আছে, উপমিত। কার সঙ্গে তুলনা করেছি? চন্দ্র। চন্দ্র তো উপমান, কারণ এই সমাসটা নাম উপমিত কর্মধারয় সমাস। ব্যাস বাক্যের প্রথমে উপমিত বসবে। এখন কেউ কেউ, আমি জানি কেউ কেউ কি করেছে জানো, সরাসরি চন্দ্রমুখ ব্যাস বাক্য দিয়ে দিয়েছে, চন্দ্রের ন্যায় মুখ। আমি ব্যাকরণের চোরাগুলি জানি। চন্দ্রের ন্যায় মুখ এত সহজ না ব্যাকরণ জিনিসটা। এখন তারা যুক্তি দেয় যে চন্দ্রের ন্যায় মুখ আর মুখ চন্দ্রের ন্যায় একই তো অর্থ, একই অর্থে। আমিও তো জানি একই অর্থ, কিন্তু তুমি ব্যাকরণের নিয়ম মানো নাই। ব্যাকরণকে বলা হয় ভাষার সংবিধান। বুঝতে গিয়ে পারছো? সংবিধান মানে বুঝো আমি কি করতে পারবো আর কি করতে পারবো না, এটাই সংবিধান, এটাই আইন। এখন আমার মুখে আল্লাহ ভাষা দিয়েছেন বলে আমি ভিডিওতে যা খুশি তাই বলতে পারবো না, আমি বাইরেও যা খুশি তাই বলতে পারবো না। ওটা সংবিধান। সংবিধানে উল্লেখ আছে আমি কি বলতে পারবো কি বলতে পারবো না, কি করতে পারবো কি করতে পারবো না। ব্যাকরণকে ভাষার সংবিধান বলা হয়। মনে রাখবে এই সমাজটার নাম কি? উপমিত না? উপমিত কর্মধারয় সমাসে মাস্ট ব্যাস বাক্যের প্রথমে কে বসবে? উপমিত। তুমি এখানে চন্দ্র কি উপমান না? চন্দ্র কি উপমান, তুমি আগে উপমান বসাইতে পারবে না। আমার কথা কি বুঝতে পারছো? এখন প্রশ্ন হচ্ছে, প্রথমে উপমান বসে কোন সমাসে বলো তো? উপমান কর্মধারায়। প্রথমে উপমান বসে কোন সমাসে? উপমান কর্মধারায়। দেখো তো, আমি উপমান কর্মধারায় সমাসে কি শিখিয়েছি একটু আগে? উপমান কর্মধারায় সমাসের টেকনিকটা কি দিয়েছিলাম মনে আছে তো? ইউনিভার্সাল ট্রুথ বুঝাবে, ইউনিভার্সাল ট্রুথ বুঝাবে, অর্থাৎ চিরন্তন সত্য বুঝাবে। একটু আগে উদাহরণ দিয়েছে রক্ত লাল, খেয়াল করো তো। প্রথমে রক্ত, রক্তের সত্য বৈশিষ্ট্য লাল, ইউনিভার্সাল ট্রুথ। তাহলে প্রথম অংশে যা থাকবে দ্বিতীয় অংশে তার সত্য বৈশিষ্ট্য থাকবে, প্রথম অংশে যা থাকবে দ্বিতীয় অংশে তার সত্য বৈশিষ্ট্য থাকবে, তাহলে ওটা উপমান কর্মধারয় সমাস, ইউনিভার্সাল ট্রুথ। এবার ব্যাস বাক্য করার সময় কি করব? মধ্যে একটা ন্যায় বসিয়ে দেব, রক্তের ন্যায় লাল। দেখো তো, রক্তের ন্যায় লাল, এখানে রক্তটা কি উপমান না? রক্ত কি উপমান? তো প্রথমে উপমান বসবে কোন সমাসে? উপমান কর্মধারয়। বুঝতে কি পারছো? প্রথমে উপমান বসবে উপমান কর্মধারয় সমাসে, আর প্রথমে উপমিত বসবে কোন সমাসে? উপমিত কর্মধারয় সমাসে। জটিলতার কিচ্ছু নেই।
আমার কথা কি বোঝা গেল? তো এখন আমি দেখি তো তোমরা কতটুকু বুঝলে। বোর্ড পরীক্ষার জন্য একটা উদাহরণ পরীক্ষকদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ফুলকুমারী। আগে বুঝে বুঝে এটা করো। আর একটা উদাহরণ দিলাম, স্বর্ণমুখ। আগে দেখো দুইটা অংশই চোখে দেখা যায় কি না। আমার এই দুইটা অংশই চোখে দেখা যায় কি না, কারণ উপমিত কর্মধারয় সমাসের দুইটা অংশেই দৃশ্যমান, চোখে দেখা যাবে। তাহলে দেখো ফুল চোখে দেখা যায়, কুমারীও চোখে দেখা যায়, দুইটাই তো চোখে দেখা যায়। আবার দেখো স্বর্ণ চোখে দেখা যায়, মুখও চোখে দেখা যায়। এবার আমরা এখন ব্যাস বাক্য করব। ব্যাস বাক্যে যেহেতু এটা প্রমাণ করেছে উপমিত কর্মধারয় সমাস, তাই না? তাহলে মাস্ট ব্যাস বাক্যের প্রথমে উপমিত বসাতে হবে। তো উপমিত বসানোর জন্য টেকনিকটা এই যে দেখো তো, প্রথম শব্দকে একবার শেষ শব্দের সঙ্গে তুলনা করো, আর একবার শেষ শব্দকে প্রথম শব্দের সঙ্গে তুলনা করো। যে দিক থেকে তুলনা করলে বাক্যটি শুনতে ভালো লাগবে সেদিক থেকে ব্যাস বাক্য হবে। তাহলে আমরা ফুলকে কুমারীর সঙ্গে তুলনা করব, নাকি কুমারীকে ফুলের সঙ্গে তুলনা করব? ফুলকে কুমারীর সঙ্গে তুলনা করলে ফুলের কিচ্ছু যায় আসবে না। তুমি যদি বলো ওই গোলাপ ফুল তোমাকে দেখতে মুখের মতো, ফুলের কিচ্ছু যায় আসবে না। আসলে এই পৃথিবীতে ফুল নিয়ে এত আই লাভ ইউ বলি, এই পৃথিবীতে ফুল নিয়ে কত প্রেম নিবেদন করি আমরা, কিন্তু ফুল কি জানে? ফুল কি জানে যে আমাকে নিয়ে কবিতা হয়, আমাকে নিয়ে গান হয়? ফুল কিচ্ছু জানে না, ফুলের নো রিয়াকশন। তাহলে ফুলকে কুমারীর সঙ্গে তুলনা করলে কোনো লাভ নাই, কিন্তু কুমারীকে ফুলের সঙ্গে তুলনা করলে বুঝবো ওই কুমারী ফুলের মতো সুন্দর। তাহলে আমরা কুমারীকে ফুলের সঙ্গে তুলনা করব, কুমারী ফুলের ন্যায়। কেন ব্যাস বাক্যটা এরকম হচ্ছে আমি তার কারণ দেখিয়েছি। আমি কাকে তুলনা করেছি? কুমারীকে, কুমারী উপমিত। আর কার সঙ্গে তুলনা করেছি? ফুল, ফুল উপমান। এই নিয়ম মানতেই হবে তোমাকে, প্রথমে উপমিত পরে উপমান। স্বর্ণমুখ, দেখো তো স্বর্ণকে মুখের সঙ্গে তুলনা করা হয় নাকি মুখকে স্বর্ণের সঙ্গে? স্বর্ণকে মুখের সঙ্গে তুলনা করলে কোনো লাভ নাই, স্বর্ণের নো রিয়াকশন। কিন্তু মুখকে স্বর্ণের সঙ্গে তুলনা করলে আমরা বুঝবো মুখটা স্বর্ণের ন্যায়। আর তাহলে তুলনা হবে মুখ স্বর্ণের ন্যায়, মুখ স্বর্ণের ন্যায়। তাহলে কাকে তুলনা করেছি? মুখকে, মুখ হচ্ছে উপমিত। আর কার সঙ্গে তুলনা করেছি? স্বর্ণ, স্বর্ণ হচ্ছে উপমান। আমার কথাকে বুঝতে পারছো? কোনো সমস্যা আছে? ওকে, তাহলে এখন তোমরা খুব দ্রুত কিছু উদাহরণ লিখে ফেলো তো। যদি আমি এখন বলি বউরানী, আম সন্দেশ, কত উদাহরণ চাও? করপল্লব, দেখো তো করপল্লব, এই কর শব্দের অর্থ হচ্ছে হাত, আর পল্লব অর্থ পাতা। পল্লব অর্থ কি? পাতা। বউরানী, আগে দেখো বউ চোখে দেখা যায়, রানীও চোখে দেখা যায়, আম চোখে দেখা যায়, সন্দেশও চোখে দেখা যায়। করপল্লব, হাত চোখে দেখা যায়, পাতাও চোখে দেখা যায়, দুইটাই তো চোখে দেখা যায়। এবার আমরা ব্যাস বাক্য করার সময় খেয়াল রাখবো, এটা সহজ ব্যাস বাক্যে। দেখো তো, বউকে রানীর সঙ্গে তুলনা করবো না রানীকে বউর সঙ্গে? রানীকে বউর সঙ্গে তুলনা করে লাভ নাই। আগে একটা জিনিস মনে রাখবে, আমরা সাধারণত তুলনা করি কোনটাকে? অল্পটাকে তুলনা করি বেশিটার সঙ্গে, তাই তো? অল্পটাকে তুলনা করি বেশিটার সঙ্গে, এটাই তো। তাহলে বউ আর রানীর মধ্যে কার স্ট্যাটাস সবচেয়ে বেশি? রানী। কার মর্যাদা বেশি, আভিজাত্য বেশি? রানী। তাহলে বউকে রানীর সঙ্গে তুলনা করবে। ওই যে মফিজ তার বউ ফুলবানো রাগ করেছে, এখন মফিজ বউকে কিভাবে তুলনা করতেছে? বউ আজকে তোমাকে দেখতে রানীর মতো। বউ তো খুশি, বোঝে নাই? আবার ইংরেজিতে বলছে নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ। বুঝতে কি পারছো? তাহলে দেখো তো, বউকে রানীর সঙ্গে তুলনা করা হয়। রানী এখন কি ওই রাজার বউ রানীকে বলবে যে হে রানী তোমাকে দেখতে মফিজের বউ ফুলবানোর মতো? তাতে পুরা রানীর জাতি শেষ হয়ে গেল। তাহলে দেখো, আমরা সাধারণত তুলনা করি অল্পটাকে বেশির সঙ্গে। তাহলে কি হবে? বউ রানীর ন্যায়, বউ রানীর ন্যায়। আম সন্দেশ, বলো তো আম আর সন্দেশ কোনটা বেশি মিষ্টি? সন্দেশ সবসময় বেশি মিষ্টি হবে, কারণ আম সবসময় মিষ্টি নাও হতে পারে। তাহলে আমরা তুলনা করব আম সন্দেশের ন্যায়।
আম সন্দেশের ন্যায়। আর করপল্লব, এটা সহজ, হাত পাতার ন্যায়, অর্থাৎ কর পল্লবের ন্যায়। হাত পাতার ন্যায়, বুঝো, এই যে হাত, হাতের শেপটা পাতার মতো, এ কারণে হাতটাকে কিসের সঙ্গে তুলনা করে? পাতার সঙ্গে। তো এতক্ষণ ধরে আলোচনা করলাম উপমিত কর্মধারয়ের সমাস, এবং উপমিত কর্মধারয় সমাসের অনেক জটিল কিছু বিষয় ছিল, সেটার আমি সমাধান দিয়েছি। তোমরা কি বুঝতে পেরেছ? কারো কোনো সমস্যা নেই? ওকে, এবার রূপক কর্মধারয় সমাস। রূপক কর্মধারয় সমাস। খেয়াল করো, রূপক কর্মধারয় সমাসে একটু লিখে নাও, রূপক কর্মধারয় সমাস। সবার আগে তোমাকে জানতে হবে, হ্যাঁ বলো, যাও। তাহলে সবার আগে তোমাকে জানতে হবে রূপক কি। সবার আগে তোমাকে জানতে হবে রূপক কি। রূপক হচ্ছে একটি অর্থের আড়ালে আরেকটি অর্থ লুকিয়ে থাকা। একটি অর্থের আড়ালে আর একটা অর্থ লুকিয়ে থাকা, একটা কথার আড়ালে আর একটা কথা লুকিয়ে থাকে, এটাকে বলে রূপক। তোমরা একাদশ দ্বাদশ শ্রেণীতে সোনার তরী কবিতা পড়েছিলে। যদিও সোনার তরী কবিতাকে তোমাদের বইয়ে লেখা হয়েছে প্রতীকী কবিতা, কিন্তু সোনার তরী অ্যাবসলিউটলি রূপক কবিতা, কারণ একটা অর্থের আড়ালে আর একটা অর্থ লুকিয়ে আছে। সোনার তরী কবিতায় সেই যে কৃষক, সেই কৃষক আসলে কে? রবীন্দ্রনাথ ঠাকুর নিজে। সেই কৃষক আসলে কে? ব্যক্তি মিঠু স্যার। কারণ ওই কৃষকের জায়গায় প্রতিটা মানুষ আছে। কৃষকের কি হয়েছিল? ওই কৃষকের ফসল মাঝি তার নৌকায় নিয়ে গিয়েছিল, কৃষককে নেয় নাই। কৃষক সেই প্রাকৃতিক দুর্যোগের মধ্যে, নদীর তীরে, চারদিকে স্রোত, ভয়ঙ্কর অন্ধকার এবং বৃষ্টিপাত, এরকম একটা প্রাকৃতিক দুর্যোগের মধ্যে কৃষককে ফেলে রেখে গিয়েছে মাঝি। মাঝি শুধু ফসল নিয়ে চলে গেল, আর কৃষককে নিল না। এটার মধ্যে দিয়ে কি বোঝানো হলো? আসলেই ব্যক্তি মানুষের কোনো দাম নাই, ব্যক্তি মানুষের যোগ্যতার দাম আছে। তোমরা আমার এখানে এসেছো ব্যক্তি মিঠুর জন্য না, তোমরা এসেছো ব্যক্তি মিঠুর যোগ্যতার কারণে এখানে এসেছো। শেষ পর্যন্ত ব্যক্তির ফসলের দাম আছে, ব্যক্তির দাম নেই। রবীন্দ্রনাথ ঠাকুর মারা গিয়েছেন, রবীন্দ্রনাথ ঠাকুরের ফসল রেখে গিয়েছেন। আর রবীন্দ্রনাথ ঠাকুরের ফসল কোনটা বলতো? তার সাহিত্যকর্ম, তার সোনার তরী, তার অপরিচিতা গল্প, তার শোভা গল্প তোমরা পড়েছ। ব্যক্তি মরে যাবে, ব্যক্তি পচে যাবে, গলে যাবে, ব্যক্তি হারিয়ে যাবে, কিন্তু ব্যক্তির ফসল থেকে যায়, আর ওই ফসল আর একজনের কাজে লাগে। এ কারণে মাঝি ফসল নিয়ে চলে গেছে, ব্যক্তিকে নেয় নাই। কারণ ব্যক্তির শেষ পরিণতিটা কি জানো? ব্যক্তির শেষ পরিণতি মৃত্যু। ওই জায়গায় মিঠু স্যারও আছে। কেন? কারণ এই ব্যক্তি মিঠু মরে যাবে একদিন, কিন্তু ব্যক্তি মিঠুর ভিডিও থেকে যাবে, ব্যক্তি মিঠুর কথাগুলো থেকে যাবে। এটাই ব্যক্তি মিঠুর ফসল। তো আমিও তো মারা যাবো, আমি জানি, কিন্তু আমার ফসল, এই ফসল, এই যে আমার ভিডিও, আমার ক্লাস, এই ফসলটা আবার আরেকজনের কাজে লাগবে। তো আসলে মানুষের কাজে লাগে ফসল, মানুষের কাজে লাগে যোগ্যতা। আর ব্যক্তি মানুষ দিন শেষে কি হবে? সে মারা যাবে, কিন্তু তার ফসলটা রেখে যাবে। এই জন্য আমাদের সচেতন থাকতে হবে, আমরা কি ফসল রেখে যাচ্ছি এই পৃথিবীতে, মানুষের কল্যাণ হবে কিনা ওই ফসল দ্বারা। তো রবীন্দ্রনাথ ঠাকুর মারা গিয়েছেন, তার কর্ম আছে না, তার ফসল আছে না? এই যে দেখো, তো কৃষক যদি হয় ব্যক্তি মানুষ, ব্যক্তি রবীন্দ্রনাথ কিংবা ব্যক্তি মিঠু স্যার, তাহলে ওই কৃষকের ফসল মানে ধান, পাকা ধান, ওই পাকা ধানটা হচ্ছে রবীন্দ্রনাথের কর্ম, আমার কর্ম। আমি তো একজন ক্ষুদ্র মানুষ, নগণ্য মানুষ, তারপরও তো আমিও তো ওই জায়গায় আছি, কারণ আমিও তো মারা যাব। এবং তোমরা দেখেছো পাকা ধান আর কাঁচা ধানের মধ্যে পার্থক্য আছে। কাঁচা ধান মানুষের কোনো কাজে লাগে না, কাজে লাগবে? মানুষের কাজে লাগে পাকা ধান। ওই মাঝে কিন্তু পাকা ধান নিয়ে গেছে। এই জন্য বাবারা, এই পৃথিবীতে কাঁচা ধান রাইখা যেও না, কারণ কাঁচা ধান কোনো কাজে লাগে না। কবিতার নাম সোনার তরী। কোনোদিন সোনার নৌকা দেখেছ? দেখো নাই। কারণ এই কবিতার নাম সোনার তরী কেন জানো? এই সোনার তরীতে সোনার ফসল জায়গা পাবে, আর সোনার মানুষ মারা যাবে। সোনার মানুষ কি? মারা যাবে, কিন্তু সোনার মানুষের সোনার ফসল ওই সোনার তরীতে জায়গা পাবে। এই জন্য কবিতাটার নাম কি? সোনার তরী। কারণ সোনার তরীতে কাঁচা ধান জায়গা পাবে না, কাঁচা ফসল জায়গা পাবে না। সোনার মানুষের সোনার ফসল, এই জন্য সোনার মানুষ হইতে হবে।
রবীন্দ্রনাথ ঠাকুর ডেফিনেটলি সোনার মানুষ। তার সোনার মানুষটা মরে গেছে, সোনার ফসলটা নৌকায় দিয়ে গেল আর মাঝি নিয়ে চলে গেল। আর কৃষক নিঃসঙ্গ অবস্থায় সেই নদীর তীরে, সেই স্রোত, চারদিকে অন্ধকার, বৃষ্টি, এবং ওই ব্যক্তি কৃষক মারা গেল। আর ব্যক্তি কৃষক মৃত্যুর আগে তার কর্মটাকে, ফসলটাকে মাঝির কাছে দিয়ে দিল, আর মাঝি নিয়ে চলে গেল ওই ফসল মানুষের কাজে লাগবে। তাহলে এই যে দেখো, একটা অর্থের আড়ালে আর একটা অর্থ না, এই যে একটা অর্থের আড়ালে আর একটা অর্থ, এটাকে বলে রূপক। ইংরেজিতে বলে এলিগরি। কি বলে? এলিগরি। এটাই রূপক। তো ওকে, তো রূপক কর্মধারয় সমাসের আগে একটা সাহিত্যের ক্লাস নিয়ে ফেললাম, কোনো ব্যাপার না। আচ্ছা, এখন রূপক কর্মধারয় সমাস আমরা কিভাবে চিনব? খুব সহজ টেকনিকটা দিয়ে দিচ্ছি, দেখো। প্রথম অংশ, দ্বিতীয় অংশ। প্রথম অংশ চোখে দেখা যায় না, প্রথম অংশ চোখে দেখা যায় না, আর দ্বিতীয় অংশ চোখে দেখা যায়। আমি টেকনিকও দিব, মৌলিক ধারণাও দিব। ওকে, দেখো তো, তোমাদেরকে যদি আমি প্রশ্ন করি উপমিত কর্মধারয় সমাসের সঙ্গে রূপক কর্মধারয় সমাসের কোথায় পার্থক্য? পার্থক্য দিতে পারবে না? উপমিত কর্মধারয় সমাসের দুইটা অংশেই চোখে দেখা যায়, মনে আছে তো? আর রূপকের প্রথম অংশ চোখে দেখা যায় না, আর দ্বিতীয় অংশটা চোখে দেখা যায়। এটাই হচ্ছে, তোমরা সব সময় পার্থক্য শিখবে। যেমন হীরা আর কাচের মধ্যে পার্থক্য শিখবে, লবণ আর চিনির মধ্যে পার্থক্য শিখবে, ঠিক তেমনি একটা পার্থক্য, একটা প্রকারভেদের সঙ্গে আর একটা প্রকারভেদের কোথায় পার্থক্য, তাহলে ব্যাকরণ শিখে মজা পাবে। তাহলে রূপকের প্রথম অংশ চোখে দেখা যায় না, দ্বিতীয় অংশ চোখে দেখা যায়, আর উপমিত কর্মধারয় সমাসের দুইটা অংশেই চোখে দেখা যায়। তাহলে দেখো তো, আমি যদি এখন উদাহরণ দিই, মন মাঝি। প্রথম অংশ মন, মন চোখে দেখা যায় না, কিন্তু মাঝি সরাসরি চোখে দেখা যায়। মাঝে মানে কি? যে নৌকা বায়। আবার দেখো বিষাদ সিন্ধু, বিষাদ সিন্ধু। বিষাদ শব্দের অর্থ দুঃখ, আর সিন্ধু মানে সাগর, সমুদ্র। দুঃখ চোখে দেখা যায় না, সাগর চোখে দেখা যায়। আমি আরো উদাহরণ দিব, কত উদাহরণ চাও? এখন আমাদেরকে একটু ব্যাস বাক্য শিখতে হবে। তো আমরা জানি ব্যাস বাক্যটা কি, সমাসকে ভাঙলে যে বাক্যটা পাওয়া যায়, সমাসকে ভাঙলে যে বাক্য পাওয়া যায়, সমাসকে ভাঙলে যে বাক্য পাওয়া যায় তাকে ব্যাস বাক্য বলে। ওকে, তাকে ব্যাস বাক্য বলে। দেখো তো, তো ব্যাস বাক্য করার সময় কি করব জানো? এই দুইটা অংশের মধ্যে রূপ শব্দটা বসিয়ে দেব। ব্যাস বাক্য করার সময় দুইটা অংশের মধ্যে কি বসিয়ে দেব? রূপ। এই রূপ অর্থ কি? এই রূপ অর্থ মত বা সদৃশ। আমি আরো ইজি করে দিই, আসলেই এখানে মেইন, আমি এখান থেকে দিই, মেইন শব্দটা হচ্ছে রূপ। রূপ অর্থ হচ্ছে মত বা সাদৃশ্য। দেখো তো, রূপ থেকে কি কি শব্দ এসেছে? এরূপ, এরূপ মানে কি? এর মতো। অনুরূপ, অনুরূপ মানে কি? সাদৃশ্য রয়েছে, মানে মিল রয়েছে। এই যে দেখো, এরূপ, অনুরূপ। তাহলে রূপ অর্থ কি বলতো? মত। আর একটা রূপ অর্থ আমরা জানি, আর একটা রূপ অর্থ আমরা জানি সৌন্দর্য। আর একটা রূপ অর্থ কি জানি? সৌন্দর্য। কিন্তু এই রূপ সৌন্দর্য নয়, এই রূপ হচ্ছে মত বা সদৃশ। তাহলে ব্যাস বাক্য করা কোনো ব্যাপার না। ব্যাস বাক্য করার সময় বলো কোনটা? না, হয়, মানে এখানে শব্দ আনা যায় স্বরূপ, কিন্তু ব্যাস বাক্যে আমরা কি দেব? রূপ আনা যায়, স্বরূপ। ঠিক আছে, স্বরূপ মানে কি? নিজের রূপ। ওকে, তাহলে একটু দেখো তো, যেটা আমি বলেছি মন মাঝি, এটা ব্যাস বাক্য করার সময় আমরা কি করব? মন রূপ মাঝি। মনটা মাঝির মতো। মনটা কিসের মতো বলতো? মাঝির মতো। কেন? মাঝি যেমন একটা নৌকাকে গতি দিয়ে যেখানে খুশি সেখানে নিয়ে যায়, মনও আমাদেরকে গতি দিয়ে যেখানে খুশি সেখানে নিয়ে যায়। এ কারণে এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী নেটওয়ার্কের নাম অনলাইন নয়, এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী নেটওয়ার্কের নাম মনলাইন। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী নেটওয়ার্কের নাম মনলাইন, নট অনলাইন। আমার একটা কবিতা আছে এরকম, সবুজ বাতি জ্বালিয়ে তুমি
অবুঝ হয়ে খুঁজো না আমায় অনলাইনে, আমি থাকি মন লাইনে, ভালোবাসা দিয়ে খুঁজো, পাবে তুমি মন লাইনে, আমি থাকি না অনলাইনে। তাহলে দেখো তো, তাহলে এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী নেটওয়ার্কের নামটা কি? মন লাইন, নট অনলাইন। কারণ মন এটা মারাত্মক। তাহলে দেখো, মনটাকে আমরা মাঝির সঙ্গে তুলনা করছি, মন রূপ মাঝি। এবার আসো বিষাদ সিন্ধু, বিষাদ রূপ সিন্ধু দুঃখটাকে সাগরের সঙ্গে তুলনা করেছে। কেন? সাগর মানে বিশালতা, সাগর মানে গভীরতা। যার দুঃখটা সাগরের মতো বিশাল, যার দুঃখটা সাগরের মতো গভীর। এখন যদি আমি প্রশ্ন করি, দেখি তো, বলতো প্রাণ পাখি, প্রাণ পাখি, আগে তুমি দেখো, প্রাণ চোখে দেখা যায় না, কিন্তু পাখি চোখে দেখা যায়। প্রাণ চোখে দেখা যায়, কিন্তু পাখি চোখে দেখা যায়। তো প্রথম অংশ চোখে দেখা যাবে না, দ্বিতীয় অংশ চোখে দেখা যাবে। তাহলে ব্যাস বাক্য করলে হবে প্রাণ রূপ পাখি, প্রাণ রূপ পাখি। প্রাণটা পাখির মতো। বলতো কেন প্রাণটা পাখির মতো? আমরা একটা পাখিকে আদর দিয়ে যতই খাঁচায় পোষ মানাই না কেন, পাখিটা ওই খাঁচা ছেড়ে একদিন উড়ে যাবে। কারণ পাখির ঠিকানা কখনোই তোমার খাঁচা নয়, পাখির ঠিকানা হচ্ছে আকাশ। তো এত আদর দিয়ে পোষ মানিয়েছিলা যে পাখিটাকে, সেই পাখিটার সুযোগ পেলেই খাঁচা ছেড়ে উড়ে যাবে। তোমার আমার দেহ হইল একটা খাঁচা, তোমার আমার দেহটা কি? খাঁচা। আর এই দেহ নামক খাঁচার ভিতরে এই প্রাণ নামক পাখিটাকে পোষ মানিয়ে রেখেছি। কিন্তু একদিন এই প্রাণ নামক পাখিটা দেহ নামক খাঁচা ছেড়ে উড়ে যাবে ওই আকাশে। ওই পাখিটা কখনোই ফিরে আসবে না তোমার আমার বসন্ত বাতাসে। তো আর এই দেহ নামক খাঁচাটা কি হবে তখন? পাখি তো উড়ে গেল, প্রাণ নামক পাখিটা উড়ে গেল, আর এই দেহ নামক খাঁচাটা ভেঙে চুরে চুরমার হয়ে মাটিতে মিশে যাবে, প্রাণ পাখি উড়ে যাবে। তাহলে প্রাণটাকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? পাখির সঙ্গে। কি চমৎকার উদাহরণ! তো আমি এখন আরো উদাহরণ দিচ্ছি, তাহলে একটু দেখো। আর অনেকেই কিরকম শেখায় জানো, ভয়ঙ্কর ডিজিটাল ভাবে, আরে রূপক কর্মধারায় সমাস কোনো ব্যাপার হয় না। হাই গাইস, এই 10 সেকেন্ডে আমি রূপক কর্মধারায় বুঝাই দিচ্ছি। এই যে রূপ, এই যে রূপ আছে, রূপ, এই রূপ, এই রূপ দেখলেই কি বলে দিবা? রূপক, রূপক কর্মধারা। তোমাকে বোর্ড পরীক্ষায় প্রশ্ন করবে মন রূপ মাঝি, পরীক্ষায় তো দেবে মন মাঝি, সেখানে তুমি বুঝলা কিভাবে রূপ আছে কি নাই? মানে কি ভিউজ হইলো 10 মিলিয়ন। আরে কি বুঝাই দিয়েছে যে রূপক কর্মধারায় চেনা কোনো ব্যাপারই না, মধ্যে কি থাকবে? রূপ। এই যে গাইস রূপ, এই যে দেখো, শেষ। পরীক্ষাতে থাকবে পুরো আকাশ ভরা তারা পরীক্ষার হলে। বুঝতে কি পারছো? আচ্ছা যাক, সমালোচনা করার দরকার নাই। তো এখন এই ভুল ভাবে শিখো না বাবা, ঠিক আছে? তো রূপক কর্মধারের সমাসের এখন দেখো, তাড়াতাড়ি লিখো তাড়াতাড়ি। যদি আমি বলি হৃদয় মন্দির, হৃদয় মন্দির, জ্ঞান বৃক্ষ, কত উদাহরণ চাও, বিদ্যাসাগর, জীবন প্রদীপ, জীবন নদী, যৌবন সূর্য। ওকে, দেখো তো, হৃদয় মন্দির, হৃদয় চোখে দেখা যায় না, মন্দির চোখে দেখা যায়। তাহলে ব্যাসবাক্য হচ্ছে হৃদয় রূপ মন্দির। হৃদয়টা মন্দিরের মতো পবিত্র, প্রতিটা উপাসনালয় পবিত্র, কারণ স্রষ্টা থাকে ওখানে। জ্ঞান বৃক্ষ, জ্ঞান চোখে দেখা যায় না, বৃক্ষ চোখে দেখা যায়। তাহলে জ্ঞানটা বৃক্ষের সঙ্গে তুলনা করা হয়েছে, জ্ঞান রূপ বৃক্ষ, কারণ জ্ঞানটাকে বৃক্ষের সঙ্গে তুলনা করছে। জ্ঞানকে বিকশিত করতে হয় বৃক্ষের মতো। বিদ্যা চোখে দেখা যায় না, সাগর চোখে দেখা যায়। তাহলে ব্যাসবাক্য হচ্ছে বিদ্যা রূপ সাগর। বিদ্যাটা সাগরের মতো গভীর, বিশাল। বিদ্যা আনলিমিটেড, বিদ্যার কোনো শেষ নেই, যেমন সাগরের জলেরও শেষ নেই। জীবন চোখে দেখা যায় না, প্রদীপ চোখে দেখা যায়। আমি আবার বলি, জীবন চোখে দেখা যায় না, কিন্তু প্রদীপ চোখে দেখা যায়। তাহলে ব্যাসবাক্য হচ্ছে জীবন রূপ প্রদীপ। প্রদীপ জ্বলতে জ্বলতে নিভে যায়, তোমার আমার জীবনও একদিন নিভে যাবে। জীবন চোখে দেখা যায় না, নদী চোখে দেখা যায়। জীবন রূপ নদী, জীবনটা নদীর মতো, জীবনটা নদীর মতো গতিশীল, কিন্তু এটাই জীবনের সৌন্দর্য না। জীবনের সৌন্দর্য কোথায় জানো?
জীবন চলতে চলতে বাঁক নেয়। জীবন কখনো সরল পথে চলে না। তুমি দেখবে এই পৃথিবীতে কোনো নদী সরল পথে চলে না, চলতে চলতে কি বাঁক নেয়। তো জীবনের সৌন্দর্য হচ্ছে বাঁক নেওয়া। ভয় পাবা না যে জীবন যে পথে চলতেছে হঠাৎ করে ভিন্ন পথেও চলে যেতে পারে। এটাই জীবনের সৌন্দর্য। যৌবন সূর্য, এটা তোমাদের একটা প্রবন্ধ আছে কাজী নজরুল ইসলামের যৌবনের গান, ওখান থেকে আমি এই লাইনটা নিয়ে এই শব্দটা নিয়েছি। যৌবন সূর্য, যৌবন মানে কি তারুণ্য। তারুণ্য চোখে দেখা যায় না। এখন তোমরা বলতে পারো কি বলেন স্যার, চোখে দেখা যায় না? এই যে আপনার সামনে বসে আছি 20 বছর 21 বছর বয়স, এই যে তারুণ্য, তো আমরা তো সবাই তারুণ্য। কাজী নজরুল ইসলাম যৌবনের গান প্রবন্ধে কি লিখেছেন সেটা দেখেছ? তারুণ্য কখনো শরীরে থাকে না, তারুণ্য বয়স দেখে বোঝা যাবে না, তারুণ্য হচ্ছে মানসিকতায়। দেখা যাচ্ছে 20 বছর 21 বছরের একটা ছেলে মেয়ে দেখা যাচ্ছে শারীরিক গঠনের দিক দিয়ে সে মনে হচ্ছে তরুণ বা তরুণী, কিন্তু দেখা যায় মানসিকতায় সে ছাই, মানসিকতা অনেক ব্যাকডেটেড, মানসিকতা অনেক কুসংস্কার হচ্ছে, সেই বুড়ো। আবার একজন বৃদ্ধ মানুষ 50-60 বছর দেখা যায় তার চিন্তা চেতনা মানসিকতায় অনেক আপডেট, অনেক মডার্ন এবং অনেক মানে কি বলবো আধুনিক। আধুনিক বলতে অবশ্যই সত্য সুন্দর কল্যাণের পক্ষে, সে হচ্ছে তরুণ। তো তারুণ্য কখনো বয়স দিয়ে বোঝা যায় না। তো তারুণ্য আসলে চোখে দেখা যায় না, কিন্তু সূর্য চোখে দেখা যায়। তো যৌবন রূপ সূর্য, যৌবনটাকে সূর্যের সঙ্গে তুলনা করছে। সূর্য যেমন শক্তি আছে, তার আলোয় আলোকিত হই, তেমনি তারুণ্যের শক্তিতে পৃথিবী আলোকিত হবে। তো বাবারা এতক্ষণ ধরে বুঝালাম রূপক কর্মধারায় সমাস, বুঝতে কি পারলে? কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। টাইটেল দাও, মধ্যপদলোপী কর্মধারায় সমাস। মধ্যপদলোপী কর্মধারায় সমাস। মধ্যপদলোপী কর্মধারয় সমাস, খুব সহজ। আচ্ছা, মধ্যপদলোপী এই নামটা থেকে আমরা বুঝতে পারি মধ্যের পদ লোপ পাবে, মধ্যের পদ লোপ পাবে। কিন্তু আচ্ছা, মধ্যের পদ লোপ পায় অনেক সমাসেরই, অনেক সমাসেরই মধ্যের পদ লোপ পায়। তো আমরা আসলে কিভাবে চিনবো যেটা মধ্যপদলোপী কর্মধারয়, আমি শিখিয়ে দিচ্ছি। প্রথমে বিশেষ্য থাকবে, পরেও বিশেষ্য থাকবে, আর এই দুই বিশেষ্যের মধ্যের পদ লোপ পাবে, দুই বিশেষ্যের মধ্যের পদ লোপ পাবে। লোপ পাবে মানে বাদ যাবে, ডিলেট হবে। তাহলে দুই বিশেষ্যের মধ্যের পদ লোপ পাবে, বাদ যাবে। এটাও টেকনিক না, কারণ দুই বিশেষ্যের মধ্যের পদ লোপ পায় অনেক সমাসেই। এই যে মন মাঝে, মন রূপ মাঝে, রূপ লোপ পেয়েছে না? আমার কথা বুঝতে পারছো? এগুলা কোনো ব্যাপার না। তাহলে আমরা শিখবো কিভাবে? আমি আগে একটা উদাহরণ দিই, দেখো। পরীক্ষায় তোমাকে প্রশ্ন করলো হাঁটু জল, এদিকে পরীক্ষায় প্রশ্ন করেছে কি হাঁটু জল। এখন হাঁটু জল এটার মধ্যপদলোপী কর্মধারয় সমাস কিনা আমরা বুঝবো কিভাবে জানো? দেখো আগে, হাঁটু বিশেষ্য জল বিশেষ্য, এটাও টেকনিক না, কারণ দুইটা বিশেষ্য মন মাঝেও তো ছিল, মুখচন্দ্র তো ছিল। দুইটা বিশেষ্য অনেক সমাসের হইতে পারে, খালি আজে বাজে টেকনিক দিয়ে কোনো লাভ নাই। তো এখানেও দুইটা বিশেষ্য, কিন্তু তোমার মাথা খাটাইতে হবে কোথায় জানো? তোমাকে দেখতে হবে যে এই দুইটার মধ্যে কোনো শব্দ আনা যায় কিনা, এই দুইটার মধ্যে কোনো শব্দ আনা যায় কিনা সেটা খেয়াল রাখতে হবে। তো আমি যদি এখন বলি হাঁটু পর্যন্ত জল, আগে বুঝো, আগে বুঝো। দেখো তো মধ্যে একটা শব্দ আনলাম না, আর এই মধ্যের শব্দটা এখান থেকে বাদ হয়ে গেছে। এখন তুমি মধ্যে যে কোনো শব্দ আনতে পারো, যে কোনো শব্দ, তবে অবশ্যই খেয়াল রাখতে হবে ওই শব্দটা যেন হাঁটু জলের সঙ্গে কানেক্টেড থাকে। তো মধ্যে আমি কি আনতে পারি? দেখো, হাঁটু সমান জল, হাঁটু পরিমাণ জল, হাঁটু অবধি জল, কত শব্দ আনা যায়। তাহলে দেখো এই মধ্যের শব্দটা এখান থেকে বাদ হয়ে গেছে, বুঝতে? এই জন্য সবসময় মনে রাখবে দুইটা বিশেষ্য ঠিক আছে, মধ্যপদলোপী কর্মধারয় দুইটাই বিশেষ্য হয়, কিন্তু তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে মধ্যে কোনো শব্দ আনা যায় কিনা। তাহলে দেখি তো, মানি ব্যাগ, মানি বিশেষ্য, ব্যাগও বিশেষ্য, এটা দেখে তুমি মধ্যপদলোপী চিনতে পারবে না। তোমাকে দেখতে হবে মধ্যে কোনো শব্দ আনা যায় কিনা।
তো আমি এখন বলতে পারি মানি রাখার ব্যাগ, তাই না? মানি রাখার ব্যাগ, এই যে দেখো মধ্যে একটা শব্দ আনলাম। আবার চাইলে আমি বলতে পারি মানি বহনকারী ব্যাগ। এই যে দেখো মধ্যের পথটা এখান থেকে লোপ পেয়ে গেছে। আবার কেউ কেউ আবার অতিমাত্রায় রোমান্টিক হয়ে কল্পনা করে মানি ভর্তি ব্যাগ। এটা পাপ, পাপ। এই কল্পনা কোনোদিন করবা না। মানি ব্যাগ থাকা মানে যে মানি ভর্তি ব্যাগ থাকবে এমন না। আমার কথা থেকে বুঝতে পারছো? বান্ধবীর একটা ছবিও থাকতে পারে শুধু, তাই না? আর জানো তো মানি ব্যাগ নিয়ে ওয়ারেন বাফেট একটা চমৎকার মোটিভেশনাল কথা বলে গেছেন। মানি ব্যাগ নিয়ে কি কথা বলে গেছেন ওয়ারেন বাফেট? একটা চমৎকার কথা যেটা তোমরা মানবে। সেটা হচ্ছে উনি বলেছেন 900 টাকা দিয়ে মানি ব্যাগ কিনে তার মধ্যে তুমি রেখেছো 100 টাকা। আর একজন 100 টাকা দিয়ে মানি ব্যাগ কিনে তার মধ্যে রাখছে 900 টাকা। বুঝতে কি পারছো? এখন তোমরা হইলে কি ফুটানি বেশি দেখাও? 900 টাকার মানি ব্যাগ রাখছো কয় টাকা? 100 টাকা। সারাক্ষণ ভয়ে থাকো যে আমার বান্ধবী আবার কিছু খাইতে চাই কিনা, রিক্সা ভাড়া আছে কিনা, সারাক্ষণ মানে কনফিডেন্স লো তোমার। কারণ মানি ব্যাগ তো বুঝো, আবার মানি ব্যাগ পিছনে আবার একটু লোগো বাইর করে রাখছো, যা দামি মানি ব্যাগ 900 টাকার, ঠিক আছে, কিন্তু রাখছো কত? 100 টাকা। আর একজন গিয়ে দেখো সে ওই গুলিস্তান ফুটপাত থেকে 100 টাকার মানি ব্যাগ কিনে ওইটার মধ্যে রাখছে কত? 900। ওর কনফিডেন্স লেভেল হাই। আরে কি খাইতে চাও, বার্গার না কি? আসো, বিশাল। এই জন্য খালি ফুটানি ধৈর্য না। আচ্ছা, ওকে। তো এখন এবার আসো, যদি আমি এখন বলি দুধ ভাত, দুইটা শব্দই বিশিষ্য। আমি এখন দেখবো মাঝখানে কোনো শব্দ আনা যায় কিনা। দুধ মাখা ভাত, অথবা দুধ মিশ্রিত ভাত, অথবা দুধ মিশানো ভাত। দেখো আমি মধ্যে অনেক শব্দ আনতে পারি, আর মধ্যে শব্দগুলো এখান থেকে বাদ হয়ে গেছে। এভাবে হাত পাখা, দুইটাই বিশিষ্য। এখন আমি দেখবো যে মধ্যে শব্দ আনা যায় কিনা। হাত চালিত পাখা, এই যে মধ্যের শব্দ। আবার দেখো তো, যদি আমি বলি সাহিত্য সভা, দুইটাই বিশিষ্য। এখন আমি দেখবো যে মধ্যে কোনো শব্দ আনা যায় কিনা। তো আমি কি বলতে পারি? সাহিত্য বিষয়ক সভা, সাহিত্য বিষয়ক সভা, বা সাহিত্য সম্পর্কিত সভা। তো মধ্যপদলোপী কর্মধারাতে দুইটা বিশেষ্য থাকে, এটা সবাই আমরা জানি। কিন্তু তোমার সবসময় ফোকাস দিতে হবে যে ওই দুইটার মধ্যে কোনো শব্দ আনা যায় কিনা। এমন একটা শব্দ আনবো যেটা ওই শব্দের সঙ্গে কানেক্টেড। বোঝা গেল? ওকে, কারো কোনো সমস্যা নেই তো? তাহলে আরেকটা লাস্ট সমাস, কর্মধারায়, সাধারণ কর্মধারায় সমাস। সাধারণ কর্মধারায় সমাস। সাধারণ কর্মধারায় সমাস। এবার আসো, সাধারণ কর্মধারায় সমাস তিন ভাবে গঠিত হয়। একটু লিখে রাখো, সাধারণ কর্মধারায় সমাস তিন ভাবে গঠিত হয়। প্রথমে বিশেষণ, পরে বিশেষ্য, আবার দুইটা বিশেষণ, বিশেষণ যোগ বিশেষণ, আবার দুইটাই বিশেষ্য, বিশেষ্য যোগ বিশেষ্য। তাহলে দেখো সাধারণ কর্মধারয় সমাস এই তিন ভাবে গঠিত হয়। প্রথমে বিশেষণ, পরে বিশেষ্য, দুইটাই বিশেষণ অথবা দুইটাই কি বলতো? বিশেষ্য। আমরা এখন একটু জানবো, সেটা হচ্ছে বিশেষণ অর্থ কি। মনে আছে তো? বিশেষণ অর্থ বৈশিষ্ট্য। বিশেষণ অর্থ কি? বৈশিষ্ট্য। আর বিশিষ্য, বিশিষ্য অর্থ হচ্ছে কোনো কিছুর নাম। এই পৃথিবীতে যত নাম আছে, নাম মানেই বিশেষ্য। তাহলে এখন আমি এক নম্বরটা দিয়ে বুঝাই, বিশেষণ যোগ বিশেষ্য। এটা টেকনিকটা একটু লিখে রাখো। কেমন প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় ওটা সাধারণ কর্মধারায়। কেমন প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় ওটা সাধারণ কর্মধারায়। দেখো তো, নীলপদ্ম, নীলপদ্ম
কেমন পদ্ম? নীল পদ্ম। আমার কথা কি বুঝতে পারছো? কেমন প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়, কেমন পদ্ম, নীল। আর একটা জিনিস খেয়াল করো, নীল কি পদ্মের বৈশিষ্ট্য না? তো বৈশিষ্ট্য বুঝালে এটা বিশেষণ, এটা বিশেষণ। আর পদ্ম কি ফুলের একটা নাম, তাহলে এটা বিশেষ্য। এটা কি বলতো? বিশেষ্য। আর ব্যাস বাক্য করার সময় আমরা কি করব? দুইটা শব্দের মাঝখানে একটা যে ব্যবহার করব, যে। তাহলে দেখো, নীল যে পদ্ম, দেখো যে, এভাবে যদি আমি বলি ঝরা পাতা, কেমন পাতা? ঝরা পাতা। বোঝা গেল? তাহলে পাতাটার বৈশিষ্ট্য কি? ঝরা। তাহলে ঝরা যে পাতা, মাঝখানে একটা যে বসিয়ে দিবে। টক দই, কেমন দই? টক দই। দইয়ের বৈশিষ্ট্য টক, তাহলে মাঝখানে যে বসিয়ে দাও, টক যে দই। পবিত্র ভূমি, কেমন ভূমি? পবিত্র ভূমি। ভূমিটার বৈশিষ্ট্য পবিত্র। অচল পয়সা, অচল পয়সা। কেমন পয়সা? অচল পয়সা। তাহলে ব্যাস বাক্য করার সময় আমরা মাঝখানে কি ব্যবহার করব? যে। ব্যাস বাক্যটা তোমরা জানো, সমাসকে ভাঙলে যে বাক্যটা পাওয়া যায় সেটা ব্যাস বাক্য। আর বিশেষণ যোগ বিশেষ্য, এই যে সাধারণ কর্মধারায় ব্যাস বাক্য করার সময় আমরা মধ্যে যে কথাটা ব্যবহার করব। এবার 2 নম্বর, বিশেষণ যোগ বিশেষণ। বিশেষণ যোগ বিশেষণ। আমরা জানি বিশেষণ অর্থ বৈশিষ্ট্য। বিশেষণ শব্দের অর্থ কি বলতো? বৈশিষ্ট্য। তো দেখো, এই বৈশিষ্ট্যটা কেমন বুঝাবে আমি সেটা একটু বুঝিয়ে দিচ্ছি, খেয়াল করো। এই বৈশিষ্ট্যটা একটু লিখো। একই ব্যক্তি বা বস্তুর বৈশিষ্ট্য বুঝাবে। একই ব্যক্তি বা বস্তুর বৈশিষ্ট্য বুঝাবে। মেইন শব্দটা হচ্ছে বৈশিষ্ট্য। তাহলে একই ব্যক্তি বা বস্তুর কি বুঝাবে? বৈশিষ্ট্য। দেখো তো, চালাক চতুর। চালাক চতুর কি বৈশিষ্ট্য না? একই ব্যক্তির বৈশিষ্ট্য চালাক চতুর। খেয়াল করেছো? এটা বৈশিষ্ট্য বোঝায়। তাহলে ব্যাস বাক্য হবে যে চালাক সেই চতুর। যে চালাক সেই চতুর। দেখো, সহজ সরল। সহজ সরল একই জিনিসের বৈশিষ্ট্য, একই ব্যক্তির বৈশিষ্ট্য। তাহলে বৈশিষ্ট্য যদি বুঝায় তাহলে দুইটাই বৈশিষ্ট্য সাধারণ কর্মধারায়। যে সহজ সেই সরল। আবার বলতে পারো যা সহজ তাই সরল, একটা দিলেই হয়। দেখো তো, সুস্থ সবল। সুস্থ সবল একই ব্যক্তির বৈশিষ্ট্য। যে সুস্থ সে অবশ্যই সবল, সুস্থ ব্যক্তিই তো সবল। তাহলে ব্যাস বাক্য হচ্ছে যে সুস্থ সেই সবল। কটা? হ্যাঁ, ব্যাস বাক্য করার সময় জটিল বাক্য আনতে হয়। ওকে, এবার 3 নম্বর। 3 নম্বর, বিশেষ্য যোগ বিশেষ্য। বিশেষ্য যোগ বিশেষ্য। তো দেখো, এই যে 3 নম্বর বিশেষ্য যোগ বিশেষ্য, এটা হচ্ছে লিখো একই ব্যক্তি বা বস্তুকে বোঝাবে। সরাসরি ব্যক্তি বা বস্তুকে বোঝাবে। একটু আগে বিশেষণ যোগ বিশেষণ ছিল, তাই না? একটু আগে যে বিশেষণ যোগ বিশেষণ ছিল সেখানে দুইটা বিশেষণ একই ব্যক্তি বা বস্তুর বৈশিষ্ট্য বোঝায়। আর এবার কিন্তু সরাসরি ব্যক্তি বা বস্তুকে বোঝাবে। যেমন দেখো, জজ সাহেব। জজ বিশেষ্য, সাহেব ও বিশেষ্য। আর জজ সাহেব বলতে একজন ব্যক্তিকে বোঝানো হয়েছে, একই ব্যক্তি। তাহলে ব্যাস বাক্য হচ্ছে যিনি জজ তিনিই সাহেব। যিনি জজ তিনিই সাহেব। দেখো তো, পল্লীগ্রাম। পল্লী বিশেষ্য, গ্রামও তো বিশেষ্য। পল্লী বিশেষ্য, গ্রাম বিশেষ্য। আর এই দুইটা বিশেষ্য দ্বারা একই জিনিসকে বোঝানো হয়েছে, সেম জিনিস, একই জিনিস।
তাহলে কি হবে? যা পল্লী তাই গ্রাম। বোঝা গেল? তাহলে সাধারণ কর্মধারয় সমাস তিন ভাবে গঠিত হয়। প্রথমে বিশেষণ, পরে বিশেষ্য, দুইটাই বিশেষণ অথবা দুইটাই বিশেষ্য। তোমরা কি বুঝতে পারলে? তো এতক্ষণ ধরে আলোচনা করলাম কর্মধারয় সমাসের প্রকারভেদ। তো কর্মধারয় সমাসের প্রকারভেদ তোমাদের কারো কোনো সমস্যা আছে? সবাই বুঝতে পেরেছ? ওকে, ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো।